সবচেয়ে বড় খবর। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন একেবারে তেজে সম্পন্ন। রাজনৈতিক মাঠে নতুনভাবে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে এবং একের পর এক শঙ্কা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের জন্য। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ এবার কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ তুঙ্গে পৌঁছেছে এবং তার গদি কাঁপানো চক্রান্ত শুরু হয়ে গেছে। খেলার নিয়ম বদলে গেছে। শোনা যাচ্ছে শেখ হাসিনা ও তার দল ভীষণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন ইউনূসের প্রতিটি পদক্ষেপের দিকে। আওয়ামী লীগ এবার একেবারে শাসন দণ্ড হাতে নিয়ে মাঠে নামছে। এই খেলা যতই বড় হবে, ইউনূসের উপর চাপ বাড়বে ততই। ক্ষমতার পালা বদলের তীব্র গতি আর আওয়ামী লীগের কঠিন রাজনীতি সবকিছুই সেদিন দেখতে পাবেন যখন তার গদি ধ্বংস হয়ে যাবে। তাহলে কি অপেক্ষা করছে ইউনূসের জন্য? কি আসছে পরবর্তী পদক্ষেপে? আসুন বিস্তারিত জানুন আমাদের এই ভিডিওতে। প্রথমে শিরোনামগুলো জানিয়ে দেব। এবার ডক্টর ইউনূস আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপে গেল। নিজের ক্ষমতা আঁকড়ে ধরতে নতুন আইন চালু। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তর হতে পারে। অপরদিকে ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি বাইডেনের। কড়া নজর, ক্ষমতার দীর্ঘায়িতর দিন কি তাহলে শেষ? এবারে ঘুরে দাঁড়ানো চূড়ান্ত করছে আওয়ামী লীগ। খবর পেয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়ে গেছে উত্তেজনা। আতঙ্কে ডক্টর ইউনূস সহ জামায়াত বিএনপি। এক আওয়ামী লীগের ভয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। এরপরে শুরু হয়ে গেছে সংঘর্ষের রণক্ষেত্র। হাজীগঞ্জে বিএনপির অর্ধশতাধিক আহত। এবং সবশেষে জানাবো খাদের কিনারে রাজনীতি কোথায় নিয়ে যাচ্ছে দেশকে। এ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তর হতে পারে। অন্তর্বর্তী সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত জানান। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এ অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রিনেমড হতে পারে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে চলে যাবেন, ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন। এখানে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করেই হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট। এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এ পার্টে 4 জন বলেছেন অবৈধ, 3 জন বলেছেন বৈধ। আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বললেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এটা বলার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে, তাহলে ধরে নেওয়া হবে ওই রায় কার্যকর আছে। তাহলে কমপক্ষে আগামী দুটি নির্বাচন তো আপিল বিভাগের অ্যাটেনশনে লাগে না। অর্থাৎ আপিল বিভাগে থাকা ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না। এর আগে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে নানা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্ন জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছে। আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনী আইনের এই ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক 7 খ 44/2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হচ্ছে না উল্লেখ করে রায়ে হাইকোর্ট বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের। সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। রায়ে বলা হয়েছে, সংবিধানের 142 অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 47 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে বাতিল ঘোষণা করেছেন। ফলে দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে।
এবার ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি আমেরিকার, কড়া নজর রাখছে বাংলাদেশের প্রতি। ক্ষমতা দীর্ঘায়িত করার দিন শেষ। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হলে তার দায় নিতে হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই। বাংলাদেশকে এরকমই কড়া বার্তা দিল হোয়াইট হাউস। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জন কির্বি বৃহস্পতিবার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। আইন প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছি। তবে বাংলাদেশের সর্বস্তরের নেতৃত্বকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এবং জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী যাতে সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। গত 5 অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরেই তার দল আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিরোধী দল বিএনপির দাবি ছিল আগামী 100 বছরও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। তবে এই পরিস্থিতির মধ্যেও আবার ঘুরে দাঁড়াতে চাইছে আওয়ামী লীগ। সম্প্রতি দলের এক নেতা বাংলাদেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছেন। এই অবস্থায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ফিরতে না পারে তার জন্য জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিল। জামাতের সঙ্গে জোট সম্পর্কের মন্তব্য করে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস সোমবার বলেছেন, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমরা এই দেশকে পুনর্গঠন করতে পারি। প্রসঙ্গত, জামাত দলটি অতীতে বিএনপির সঙ্গে জোটে থাকলেও এবার তারা ভোটে আলাদাভাবে লড়তে পারে বলেই মনে করা হচ্ছিল। তবে বিএনপির দাবি, হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশেই রয়েছেন, তাই জামাত এবং বিএনপি একজোট হয়ে থাকলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। রবিবার আওয়ামী লীগ ইঙ্গিত দিয়েছে যে তারা ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করতে পারে। বাংলাদেশে জনতাকে নিয়ে তারা রাজপথে নামবে। হাসিনার দল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা ঘোষণা করে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কথা উল্লেখ করে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রদর্শন ও পুনরায় শুরু করার পরিকল্পনা করছি। তারপরেই এমন মন্তব্য বিএনপি নেতা মির্জা আব্বাসের। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ করতে হবে, কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না। বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। এখন আমরা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই। তিনি আরো বলেন, আমরা খুশি যে আওয়ামী লীগের পতন হয়েছে, তবে রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গাতেই এখন তাদের চর উপস্থিতি রয়েছে। এদেরকে রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। বিএনপি নেতা বলেন, জামাতে ইসলামী, বিএনপি ও অন্যান্য দল যদি একসঙ্গে কাজ করে তাহলে দেশ পুনর্গঠিত হতে পারে। তা না হলে বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা হতে দেওয়া যায় না। হাজীগঞ্জে সংঘর্ষে রণক্ষেত্র, বিএনপির আহত অর্ধশতাধিক। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী, পথচারী সহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা যায়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে প্রায় 2 ঘণ্টা ব্যাপী দফায় দফায় হাজীগঞ্জ বাজারে সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হকের কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষ ঘটে। তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে উপজেলা ও পৌরসভা ছাত্রদল দুপুর থেকেই হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত মিছিলে তারা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মুমিনুল হকের স্লোগান দেয়। এরপর বেলা 2:30টার দিকে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থনে এই বিজয় মিছিলের আয়োজন করে তার সমর্থকেরা। দুই পক্ষের এই মিছিলকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খাদের কিনারে রাজনীতি, কোথায় যাচ্ছে দেশ? কোন রকম ভূমিকা ভান ভনিতা না করে শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকের বিষয়ের পরিধি অনেক বড়। আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের হাল হকিকত জড়িত। জাতীয় পার্টি সহ দেশ বিদেশের গোয়েন্দাদের অর্থ হুমকি ধমকিতে লম্ফঝম্পকারী ছোট ছোট রাজনৈতিক দলও ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সবার উপরে এখন জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মতিগতি কিংস পার্টির গঠন, আগমন ও পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, দিল্লি ঢাকার শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ, মিডিয়া আমলাদের মধ্যকার অস্থিরতা। খাদের কিনারে রাজনীতি, কোথায় যাচ্ছে দেশ? উল্লেখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয়, সিরিয়ার বাশার আল আসাদের পতনজনিত সমস্যাও বাংলাদেশের রাজনীতির হিসাবকে জটিল করে দিয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল হামলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং প্রো ইন্ডিয়ান সবকিছুই ব্যাকফুটেজে চলে যাওয়ার মাধ্যমে অর্থনীতি, কূটনীতি এবং রাজনীতিতে তিন ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে। সমস্যাগুলো ততটা জটিল, কুটিল এবং মহামারী রূপে যেভাবে ক্রমে বাড়ছে, তাতে করে কেউ চাইলেই সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না, তদ্রূপ কোনো মানব, মহামানব কিংবা অতিমানবের সাক্ষ্য এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। ফলে অন্তহীন সমস্যার জালে বন্দী হয়ে সমস্যা স্রোতে আমরা সবাই মিলে সমস্যা সাগরে পতিত হওয়ার জন্য দুরন্ত বেগে বয়ে চলেছি। বাংলাদেশের রাজনীতিকে স্থবির করে দিয়েছে দেশের অর্থনীতি। এখন যারা সরকার চালাচ্ছেন তারা উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পেয়েছেন তা রাতারাতি ভালো হওয়ার নয়। অধিকন্ত সামষ্টিক অর্থনীতি সম্পর্কে অনভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডার অস্পষ্টতার কারণে অর্থ ব্যবস্থার মতো স্পর্শকাতর সেক্টরে স্থিতিশীলতার পরিবর্তে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। অর্থনীতির সব সূচক নিম্নমুখী এবং একটি সূচকের সঙ্গে অন্য সূচকগুলোর সংঘাত শুরু হয়েছে।